ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের ক্লাসে আমরা কয়েকটা ইনসুলেটর নিয়ে আলোচনা করেছি, পিন টাইপ ইনসুলেটর, ডিস ইনসুলেটর, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আরো দুটো ইনসুলেটর নিয়ে আমরা আলোচনা করবো। একটা হলো স্যাকেল ইনসুলেটর আর একটা হলো স্টে ইনসুলেটর বা গাই ইনসুলেটর। তাহলে প্রথমে স্যাকেল ইনসুলেটর। স্যাকেল ইনসুলেটর গুলো জেনারেলি লো ভোল্টেজ রেঞ্জে ব্যবহৃত হয়, ইউজ ফর লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইন। লো ভোল্টেজ মানে কত ভোল্টেজ? মোটামুটি ধরো লাইন ভোল্টেজ যদি 400 ভোল্ট হয়, ম্যাক্সিমাম 1 কেভি অবধি অপারেটিং ভোল্টেজ, মানে ওয়ার্কিং ভোল্টেজ ম্যাক্সিমাম 1 কেভি। কারণ 1 কেভি তো আর আমাদের সিস্টেমে ভোল্টেজ নেই, আমরা 400 ভোল্টের জন্য এই স্যাকেল ইনসুলেটর গুলো ইউজ করি। ওয়ার্কিং ভোল্টেজ আপ টু 1 কেভি, এবং এগুলো পোর্সেলিন দিয়ে তৈরি। তোমরা স্যাকেল ইনসুলেটর আশা করি দেখেছো। স্যাকেল ইনসুলেটর জেনারেলি যেখানে দেখবে লাইন বেন্ড করে গেছে বা যেখানে কোনো ডেড এন্ড আছে, সেইখানে পোলের সঙ্গে একটা ডি ক্ল্যাম্প দিয়ে, ডি টাইপের ক্ল্যাম্প দিয়ে স্যাকেল ইনসুলেটরটা বসানো হয়। মানে ইংরেজি ডি অক্ষরের মতো দেখতে ক্ল্যাম্প। এরকম টাইপের ইনসুলেটর দেখেছো তো? এইটা হচ্ছে ডি ক্ল্যাম্প, আর এটা হলো স্যাকেল ইনসুলেটর। আর এটা হলো পোল। তাহলে মূলত এটা কোথায় ব্যবহৃত হয়? এক শার্প বেন্ড of the line or at dead end, এবং it is also made of porcelain. এবং এটা হার্ড, কারণ এর উপর অনেকটা মেকানিক্যাল স্ট্রেস পড়ে। ধরো যখন তার টাঙানো হয়, যেহেতু বেন্ডে থাকে বা ডেড এন্ডে থাকে, সেখানে টেনসাইল স্ট্রেস অনেক বেশি, সেটাকে সামলাতে হয়। স্বাভাবিকভাবেই এর কিন্তু হার্ডনেস অনেক বেশি, মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি, হার্ড এবং প্রপারলি গ্লেজড হওয়ার কারণে এখানে কোনো জল জমতে পারে না। এটাকে তুমি ভার্টিক্যালিও বসাতে পারো, আবার এটাকে হরাইজন্টালিও বসাতে পারো, কারণ ইট ক্যান বি মাউন্টেড either vertically or horizontally. এবং এর অপারেটিং ভোল্টেজ যদিও 1 কেভি অবধি, কিন্তু এর ফ্ল্যাশ ওভার ভোল্টেজ কিন্তু এর থেকে বেশি। ফ্ল্যাশ ওভার ভোল্টেজ দু রকম হয়, তোমরা জানো। একটা হচ্ছে ওয়েট ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। ওয়েট ফ্ল্যাশ ওভার ভোল্টেজ মানে এটা ভিজে থাকা অবস্থাতে যে ভোল্টেজে রিচ করলে ফ্ল্যাশিং শুরু হয়, সেটাকে ওয়েট ফ্ল্যাশ ওভার ভোল্টেজ বলে। তাহলে ওয়েট ফ্ল্যাশ ওভার ভোল্টেজ মোটামুটি ভাবে ধরো 10 কেভি, মানে অপারেটিং ভোল্টেজের প্রায় 10 টাইমস। আর ড্রাই কন্ডিশনে যদি থাকে, তাহলে ফ্ল্যাশ হতে আরো বেশি ভোল্টেজ দরকার হয়। তখন মোটামুটি ভাবে ধরো এটা 25 কেভি। তবে ফ্ল্যাশিং হওয়া মানেই কিন্তু এটা রাপচার করে যাওয়া বা এটা ক্র্যাক করে যাওয়া তা নয় কিন্তু, কারণ এটার মানে টেম্পারেচার ভ্যারিয়েশন সহ্য করার ক্ষমতা অনেক বেশি স্যাকেল ইনসুলেটর, যার ফলে সামান্য টেম্পারেচার চেঞ্জ হলো বা একটা বাইরে ফ্ল্যাশিং হলো, তার কারণে একটু হিট তৈরি হলো, তাতে এটা ফেটে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। রাপচার ভোল্টেজ কিন্তু এর থেকে বেশি।
তার মানে মোটামুটিভাবে এই ইনসুলেটরটাকে যদি রাপচার করতে হয় তাহলে সিস্টেম ভোল্টেজ প্রায় 35 কেভি কাছাকাছি যেতে হবে, তবে এটা ফেটে যাবে। এটা রাপচার করে এর ভেতর দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তাহলে এই ভোল্টেজের ভ্যালুগুলোকে মনে রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো অ্যাকচুয়ালি মেশিন মানে যখন আমরা রিসিভ করি এগুলো, তখন এগুলো ল্যাবরেটরিতে টেস্টিং করা হয়, যে ভোল্টেজগুলো তোমার ম্যানুয়ালে লেখা আছে বা এটা যারা সাপ্লাই করেছে তারা যে তথ্য দিয়েছে আমাদের, সেই তথ্যে জেনারেলি এই ভ্যালুগুলো লেখা থাকে। এগুলো যে সঠিক কিনা এগুলো আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করতে হয়। ওই ভোল্টেজে তুলে এটা ফ্ল্যাশিং করতে হয় এবং এই ভোল্টেজে গিয়ে দেখতে হয় যে এটা রাপচার করছে কিনা বা এর নিচে রাপচার করে গেল কিনা, এই জায়গাগুলো আমাদের টেস্ট করে দেখতে হয়। তাহলে ইনসুলেটরের সঙ্গে কিন্তু টেস্টিংটা খুব জড়িত। তাহলে এই জায়গাগুলো তোমরা বুঝতে পারলে সাইকেল ইনসুলেটর সম্পর্কে। সাইকেল ইনসুলেটর খুব একটা কমন ইনসুলেটর। আমি পারলে তোমাদের এর একটা ছবি দেখাবো এবং কিভাবে এখানে তারটা বাঁধা হয় সেটাও দেখাবো। তারটা কিন্তু তোমার একটা দিক থেকে আসে, এরকম ভাবে ধরো এই দিক থেকে তারটা এলো, এসে প্যাচ খেয়ে ওটা অন্যদিকে চলে যায়, কারণ এর বেল্ট থাকে তো লাইনে। স্বাভাবিকভাবে এইটাকে ঘিরে এই মাঝখানটাতে তারটা অ্যাকচুয়ালি পড়ানো এবং এই তারটাকে ইনসুলেটরের সঙ্গে ভালো করে কোনো সফট অ্যালুমিনিয়াম বা সফট কপার তার দিয়ে বাইন্ডিং করে দেওয়া হয়, যাতে কোনোভাবে এটা স্লিপ না খায়। তো এই তার কিভাবে বাঁধা হয় না হয় আমি পারলে কোনো ফটো যদি পাই আমি তোমাদের দেখাবো। তাহলে দিজ আর দ্য ভেরিয়াস অ্যাসপেক্টস অফ সাইকেল ইনসুলেটর। এরপরে যে ইনসুলেটরটা আমরা করব সেটা হলো গাই ইনসুলেটর। গাই ওয়্যার তোমরা পড়েছো যে পোলে জেনারেলি পোলটাকে শক্ত করে ধরে রাখার জন্য বা পোলটা যাতে উল্টে না যায় তার সেই কারণে পোলের সঙ্গে একটা গাই ওয়্যার সেট করা হয় একদম গ্রাউন্ড অবধি। এবং গাই ওয়্যারটা কি কি থাকে সেগুলো তোমরা অলরেডি শিখেছো। তার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গাই ইনসুলেটর। গাই ওয়্যারের মাঝখানে বা একটু উপরের দিকে একটা ইনসুলেটর বসানো থাকে। এই ইনসুলেটরটার কাজ কি? ধরো এটা পোল, পোলের সঙ্গে তুমি প্রথমে এখানে একটা ক্ল্যাম্প দিলে, ক্ল্যাম্প দিয়ে তুমি এরকম নামিয়ে আনছো, নামিয়ে এনে এরকম একটা জায়গাতে তোমার ইনসুলেটরটা প্লেস করতে হবে। প্লেস করে তারপর এখানে একটা বো থাকে দিয়ে এরকম একটা এমএস রড দিয়ে এটাকে মাটিতে ফিক্স করে দেওয়া হয়। এই তো গাই ইনসুলেটর মানে গাই ওয়্যার, আর এইটাকে বলছি আমরা গাই ইনসুলেটর। এই গাই ইনসুলেটরটা তোমরা যদি খেয়াল করে দেখো কখনো রাস্তাঘাটে দেখতে পাবে এরকম ইনসুলেটর। এই ইনসুলেটরটা কিছুটা ডিমের মতো দেখতে, একটা বড় ডিম দেখতে যেরকম হয় অনেকটা সেই ধরনের, এবং এর চারটে তল থাকে। ডিমটা যেমন পুরোপুরি ইলিপ্টিক্যাল টাইপের হয় ডিম্বাকৃতি, এটা পুরো সেরকম নয়, এর চারটে তল থাকে, চারটে সারফেস থাকে এবং দুটো অপোজিট সারফেসের মধ্যে দুটো হোল করা থাকে। তাহলে এই ধরো এই মুখোমুখি দুটো সারফেসে দুটো হোল আছে, আবার এই দিকের মুখোমুখি দুটো সারফেসে এরকম দুটো হোল আছে। তার ফলে এই দিকের মুখোমুখি যে দুটো সারফেস সেই দুটোতে যে হোল করা আছে সেই দিকে একটা তারটাকে নিয়ে গিয়ে উপর দিকে নিয়ে যাওয়া হয়, মানে তারটাকে পেঁচিয়ে উপর দিকে নিয়ে যাওয়া হয়। আর এই দিকে যেটা আছে সেখানে তারটাকে পরিয়ে নিচের দিকে নিয়ে আসা হয়। এতে কি হয়, তোমার একই সারফেসে না থাকার ফলে মানে এই দুদিক থেকে যে টানটা পড়ছে সেই টানে কিন্তু ইনসুলেটরটা ফেটে যায় না। দিস ইজ ভেরি ভেরি হার্ড। সেই জন্য দুদিক থেকে যে এই যে টান পড়ছে সেই টানে ধরো এদিক থেকে তুমি তারটাকে পেঁচিয়ে এইভাবে নিয়ে গেছো এইভাবে, আর এই যে এদিক থেকে তারটাকে পেঁচিয়ে এইভাবে নিয়ে এসে বেঁধে দিয়েছো, এই যে দুদিক থেকে টানটা পড়ছে এই টানে কিন্তু এটা ফেটে যায়। এবং মোটামুটি ভাবে এটা হাইট থাকে গ্রাউন্ড থেকে প্রায় 3 মিটার, 3 মিটার মানে প্রায় 10 ফুটের কাছাকাছি। এইরকম একটা হাইটে এটাকে বসানো হয় যাতে কোনোভাবেই কোনো মানুষ এটাকে টাচ করতে না পারে। এটা দেওয়ার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই জানো তোমরা, যে বাই চান্স যদি কোনো কারণে এই লাইভ ওয়্যার থেকে এই ক্ল্যাম্পের মাধ্যমে কারেন্ট চলে আসে, মানে এটা যদি লাইভ হয়ে যায়, তাহলে যেন নিচের কোনো লোক এখানে হাত দিয়ে শর্ট না খায়। সেই কারণে সেটাকে প্রিভেন্ট করার জন্য এই গাই ইনসুলেটরটা দেওয়া হয়। তার মানে এর মানে ইউজ কিন্তু খুব ভাইটাল, এই জায়গাটা মনে রাখতে হবে। এটা যদি না দিয়ে তুমি সরাসরি বেঁধে দাও তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে গাই ইনসুলেটর তোমরা যতদিন মানে যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে দেখছো ততক্ষণ পর্যন্ত এটা আইডিয়া করাটা খুব কঠিন। আমি তোমাদের পারলে একটা ছবি দেখাবো, অলরেডি তোমাদের একটা দেখিয়েছি আমি গাই ইনসুলেটর, এর আগে কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে সেখানে কি ধরনের ইনসুলেটর দেওয়া হয় বা ইত্যাদি। এর খুব একটা ভ্যারিয়েশন কিছু নেই যে প্রচুর ধরনের বহু রকম টাইপের ইনসুলেটর আছে, এরকম কিছু নয়, একটা টাইপের ইনসুলেটরই সব জায়গায় দেওয়া হয়। তো
অনেকে মানে যারা মিস্ত্রিরা কাজ করে লাইনে তারা অনেকে এটাকে এগ ইনসুলেটর বলে, এগের মতো দেখতে বলে অনেকে এগ ইনসুলেটরও বলে থাকে। তাহলে এটা শিখতে পারলে, এবং এটা কিন্তু পোর্সেলিনের তৈরি, এটা কিন্তু গ্লাস বা অন্য কোনো মেটেরিয়ালে তৈরি নয়, একদম হার্ড পোর্সেলিন দিয়ে, এবং এটাও গ্লেজ থাকে। তাহলে বিভিন্ন টাইপের ইনসুলেটর আমরা জানলাম। এখন এর পাশাপাশি গত 1-1.5 বছর থেকে আরেকটা ইনসুলেটর ব্যবহৃত হওয়া শুরু হয়েছে, যেটাকে বলা হয় পলিমার ইনসুলেটর। পলিমার তার মানে এটা এক ধরনের কেমিক্যাল। সেই কেমিক্যালটা কি কেমিক্যাল থাকে আমি তোমাদের পরে বলবো। পলিমার ইনসুলেটর এটা একদম হালে এই ইনসুলেটরের ব্যবহার শুরু হয়েছে। এর ডিটেলসটা আমি তোমাদের বলবো যে এটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, বা এর প্রপার্টি কি, কোন ভোল্টেজ রেঞ্জে এটাকে ইউজ করা হয়, এটা পিন টাইপ না ডিস্ক টাইপ না সাইকেল টাইপ, এই জিনিসগুলো, বা এর অ্যাডভান্টেজ কি, পোর্সেলিনের সঙ্গে কি তফাৎ, এই জায়গাগুলোতে আমি আসবো। তো আপাতত এইটুকু জেনে রাখো যে পলিমার ইনসুলেটর কিন্তু একটা নিউ টাইপ অফ ইনসুলেটর, যেটা কিন্তু রিসেন্টলি আমাদের লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার হওয়া শুরু হয়েছে। এটাকে অনেকে কম্পোজিট ইনসুলেটরও বলছে, কম্পোজিট। যাই হোক, এটা নিয়ে আমি পরে তোমাদের পড়াবো। এখন আমি যেটা পড়াতে চাইছি, তাহলে বেসিক ইনসুলেটর গুলো তোমরা সব শিখতে পারলে। এই পিন ইনসুলেটর, ডিস্ক ইনসুলেটর, সাইকেল বা গাই ইনসুলেটর, এদের সম্বন্ধে যাবতীয় ডেসক্রিপশন তোমরা শিখতে পারলে। এখন এই ইনসুলেটর গুলো যে আমরা লাইনে ব্যবহার করি, আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে যে ইনসুলেটর গুলো ভালোভাবে চলবে কি করে, কোন কন্ডিশনে ইনসুলেটর গুলো ফেল করে যেতে পারে। তার মানে ফেলিওর অফ দ্য ইনসুলেটর, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এটা তোমাদের সিলেবাসও আছে। কি কি কারণে একটা ইনসুলেটর ফেল করতে পারে? ফেলিওরের একটা বড় কারণ সেটা হলো ক্র্যাকিং, মানে ইনসুলেটর ক্র্যাক করে যাবে, সেটা তোমার পিনই হোক আর ডিস্কই হোক। তার মানে ফেলিওর যদি তোমাদের ধরো পরীক্ষায় লিখতে দেয় ফেলিওর অফ দ্য ইনসুলেটর, তাহলে এরকম পয়েন্ট করে করে তোমরা লিখবে ফেলিওর অফ ইনসুলেটর। তার 1 নম্বর পয়েন্টেই আসবে ক্র্যাকিং। এই ক্র্যাকিং কেন হয় তোমরা নিশ্চয়ই বলতে পারবে। ক্র্যাকিং হচ্ছে যে আনইকুয়াল এক্সপ্যানশন, কারণ একটা ইনসুলেটরের মধ্যে অনেকগুলো জিনিস থাকে। 1 নম্বর পোর্সেলিন থাকে, 2 নম্বর আমি তোমাদের বলেছিলাম যে পোর্সেলিনটা যেহেতু হোমোজিনিয়াস বডি নয়, এই জন্য ওটাকে একটা ছাঁচে পুরো ইনসুলেটরটাকে ঢালাই করা হয়, অনেকগুলো ছোট ছোট ছাঁচে ঢালাই করে সেগুলোকে সিমেন্ট দিয়ে দিয়ে লাগানো হয়। পাশাপাশি সেখানে তোমার কিছু মেটালিক পার্ট থাকে, যেমন তোমরা ডিস্ক ইনসুলেটরে দেখেছো উপরে একটা আয়রন ক্যাপ আছে, নিচে একটা আয়রনের বল আছে বা আয়রন পিন আছে, এগুলো দেখেছো তোমরা। পিন ইনসুলেটরেও একটা স্টিলের পিন থাকে। তার মানে একটা ইনসুলেটরের মধ্যে পোর্সেলিন পার্ট থাকে, সিমেন্ট থাকে, এবং কিছু মেটালিক পার্ট থাকে। এই 3টে পার্ট কিন্তু তাদের ইকুয়াল এক্সপ্যানশন নয়, মানে একই টেম্পারেচারের বৃদ্ধিতে তারা সমানভাবে প্রসারিত হয় না, আবার সমানভাবে সংকুচিতও হয় না। তাহলে এই যে আনইকুয়াল এক্সপ্যানশন এন্ড কন্ট্রাকশন, এর ফলে কিন্তু একটা ইনসুলেটরে ক্র্যাক করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা তার মানে কি, তার মানে টেম্পারেচার ভ্যারিয়েশন, এটা হচ্ছে ক্র্যাকিং এর একটা বড় কারণ। এটা কখন হচ্ছে? যখন ফ্ল্যাশিং হচ্ছে। ফ্ল্যাশিং এর ক্ষেত্রে বাইরে যখন ফ্ল্যাশিং হয় তখন টেম্পারেচারটা অনেক রাইজ করে যায়। এই রাইজের সময় কিন্তু ক্র্যাক করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটাকে আমরা অনেক সময় রাপচারও বলে থাকি। যদি ফ্ল্যাশিংটা অনেক হাই ভোল্টেজ লেভেলে ফ্ল্যাশিং হয়, তাহলে সেক্ষেত্রে ইনসুলেটর কিন্তু রাপচার করে যেতে পারে। তাহলে ক্র্যাকিংটা রুখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের বাইরে এই ফ্ল্যাশিংটাকে আটকানোর জন্য বাইরে অনেক সময় আমরা কি বলেছি যে এরকম আর্কিং হর্ন টাইপের লাইটনিং অ্যারেস্টার দেওয়া হয়, যাতে তোমার এইদিকে ফ্ল্যাশিংটা পাস করে যায়, ইনসুলেটর চেনটাকে যেন আহত না করে। এইরকম অ্যারেঞ্জমেন্ট আমরা তোমাদের পড়িয়েছি। এই ধরনের জিনিস যদি থাকে তাহলে ক্র্যাকিং এর সম্ভাবনাটা একটু কমে। আর একটা বিষয় হচ্ছে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে ইনসুলেটর নেওয়ার সময় একটা জিনিস চেক করে নিতে হয়, সেটা হচ্ছে পোরোসিটি, মানে ওর মধ্যে কোনো ছিদ্র থাকলো কিনা, বা ওর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলো কিনা। মানে ওটা তৈরি হওয়ার সময় এই এয়ার বাবলস গুলো ঢুকে যায় ভেতরে। এই পোরোসিটি যদি বেশি থাকে, পোরোসিটি বেশি থাকা মানেই হচ্ছে যে সেগুলো মানে ভ্যাকুয়াম, সেই জায়গাগুলো হচ্ছে এয়ার বাবলস আছে। এবং তুমি যতই পোর্সেলিন দিয়ে করো আর যেভাবেই করো, যতই হার্ড তৈরি করো, ওই এয়ার বাবল গুলোতে ময়েশ্চার ইনগ্রেশন হয়। ময়েশ্চার মানে তুমি ভাববে যে কোন দিকে ঢুকে ময়েশ্চার, সেটা ব্যাপার না। কোনো জিনিসই কিন্তু পারফেক্টলি এয়ার টাইট নয়, এটা মনে রাখবে। এমন কোনো সিস্টেম পৃথিবীতে নেই যেখানে পারফেক্টলি এয়ার টাইট, যে এয়ার যেতে পারে না। তার মানে ওগুলোর ভেতরে কোনো না কোনো ভাবে ময়েশ্চার ঢুকে, আর ময়েশ্চার অ্যাবজর্ব করে। আর যত ময়েশ্চার ঢুকবে তত কিন্তু এর ডাইইলেকট্রিক স্টেটটা আস্তে আস্তে কমে যাবে। এই জন্য যত এজ হয় একটা ইনসুলেটরের, যত বয়স হয়, তত দেখা যায় যে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ আস্তে আস্তে ফল করছে।
তার মানে একটা নতুন ইনসুলেটরের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ 10 বছর পরে তুমি সেই ইনসুলেটর থেকে সেই ডাইইলেকট্রিক স্ট্রেংথ পাবে না। তার বড় কারণই হচ্ছে ও ময়েশ্চার অ্যাবজর্ব করে, এবং ময়েশ্চারগুলোকে কোথায় রাখে? ওই এয়ার বাবলসগুলোর মধ্যে। তার মানে পোরোসিটি যত বেশি থাকবে তত কিন্তু ফাস্ট ওর ডাইইলেকট্রিক স্ট্রেংথ ফল করবে, এবং সেটা ফেলিওরের চান্স কিন্তু তত বেড়ে যাবে। এবং এই যে এই পোরোসিটিটা বন্ধ করতে গেলে, এবং মানে বিশেষ করে ওয়াটার অ্যাবজর্পশন যেটা, সেটা বন্ধ করতে গেলে যেটা করতে হয়, একটা প্রসেস মধ্যে দিয়ে এটাকে নিয়ে যেতে হয়, সেটাকে বলে ভিট্রিফিকেশন। তোমরা অনেক সময় ভিট্রিফাইড টাইল এরকম নাম শুনেছো। ভিট্রিফিকেশন মানেটা কি? ভিট্রিফিকেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে মানে হচ্ছে ইমপারমিয়েবিলিটি অফ ওয়াটার। ইমপারমিয়েবিলিটি মানে ভেদ্যতা, অভেদ্যতা। পারমিয়েবিলিটি মানে ভেদ্যতা, আর ইমপারমিয়েবিলিটি মানে অভেদ্যতা, মানে ওয়াটার যাতে প্রবেশ করতে না পারে সেই রকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। তাহলে এমন ভাবে ওটাকে তৈরি করা হয়, ভিট্রিফাইড করা হয়, যাতে ওর মধ্যে কোনোভাবেই ময়েশ্চার মানে জলীয় বাষ্প বা কোনো জল ঢুকতে না পারে, সেইটাকে আমরা বলছি ইমপারমিয়েবিলিটি অফ ওয়াটার। তার মানে ভিট্রিফিকেশন যে টাইলের আছে বা যে তোমার ইনসুলেটরের আছে, সেই ইনসুলেটর কিন্তু বেটার। তার মানে ভিট্রিফিকেশন যার যত ভালো হয়েছে তত কিন্তু সেই ইনসুলেটরের ফেলিওরের চান্সটা কম, এটা মনে রাখবে। আর একটু আগেই তো আমি তোমাদের বললাম যে ফ্ল্যাশিং একটা বড় কারণ। এই ফ্ল্যাশিংটাকে যদি রুখতে পারা যায় কোনো কারণে, ফ্ল্যাশিং যদি কম হয় কোনো লাইনে, তাহলে কিন্তু সেখানে ক্র্যাকিং এর চান্স বা ফেলিওরের চান্সটা অনেক কম হয়। তাহলে সেখানে ওই আর্কিং হর্নটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটা মেকানিক্যাল স্ট্রেসেরও ব্যাপার আছে, মেকানিক্যাল স্ট্রেসও কিন্তু একটা কারণ। তাহলে তোমরা আর একটা পয়েন্ট করে নেবে, সেটা হচ্ছে ফ্ল্যাশিং। এই ল্যাঙ্গুয়েজ গুলো একটু তোমরা বই থেকে লিখে নেবে, আমি জাস্ট পয়েন্ট গুলোকে নোট ডাউন করে মুখে বলে দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজ গুলো পরীক্ষা এলে তো এক লাইন করে লিখতে হবে তোমাকে, সেই জায়গাগুলো তুমি বই থেকে একটা নোট তৈরি করে নেবে। মেকানিক্যাল স্ট্রেস এটা কিন্তু একটা বড় কারণ। তার মানে তুমি একটা ইনসুলেটরের উপর যত বেশি এই স্ট্রেস অ্যাপ্লাই করবে তত তার ফেলিওরের চান্স বেশি। এই জন্য এক্সেসিভ স্ট্রেস দেওয়াটা ঠিক না। মানে তুমি যদি স্প্যান লেন্থ খুব বেশি করো, বা যে ইনসুলেটর ব্যবহার করা উচিত তার বদলে তুমি কম ইনসুলেটর দাও, যেমন ধরো একটা জায়গাতে ইনসুলেটর চেনে হয়তো 25টা ইনসুলেটর দিলে সেটা ঠিক হবে, তুমি খরচ বাঁচাবার জন্য সেটাকে 22টা করবে। তার মানে এক একটা ইনসুলেটরের উপর কি হলো, মেকানিক্যাল স্ট্রেসটা অনেক বেড়ে গেল, তখন কিন্তু ইনসুলেটর ফেলিওরের চান্সটা বেড়ে যায়। সেই জন্য যেখানে যে ইনসুলেটর দেওয়া দরকার সেখানে সেই ইনসুলেটর দিতে হবে। যেমন পিন ইনসুলেটর কোথায় দেওয়া দরকার? পিন ইনসুলেটর হচ্ছে লং রান বা স্ট্রেট রানের ক্ষেত্রে, যেখানে লাইনটা সোজা যাচ্ছে, আর যখন লাইন বেন্ড করছে সেখানে কিন্তু স্যাকেল ইনসুলেটর দেওয়ার কথা বা ডিস্ক ইনসুলেটর দেওয়ার কথা। তুমি সেটা না দিয়ে তুমি পিনই দিই, তাহলে পিন ইনসুলেটরের ফেলিওরের চান্স বাড়বে। তাহলে যেখানে যেটা দেওয়ার কথা সেই নিয়মগুলো যদি আমরা প্রপারলি না মানি, তাহলে কিন্তু সেখানে ফেলিওরের চান্স বেড়ে যায়। এছাড়া অনেক সময় শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিটটা বিশেষ করে বার্ড জনিত কারণে হয়। তো পাখি অনেক সময়, বিশেষ করে পিন ইনসুলেটরে তো এটা খুবই হয়। দেখবে পিন ইনসুলেটরটা তো এরকম উঠে থাকে, এরকম ধরো একটা পিন ইনসুলেটর, এবার এর উপর দিয়ে তার যাচ্ছে, একটা পাখি এসে কিন্তু প্রথমেই এই পিন ইনসুলেটরের উপরে বসার চেষ্টা করে, এবং এর নিচে যে পিনটা আছে, ধরো এখানে ক্রস আর্ম আছে, একটা পাখি বসলো, লম্বা লেজওয়ালা পাখি, তার লেজটা গিয়ে এখানে থেকে গেল, অটোমেটিক্যালি এটা তো গ্রাউন্ড পোটেনশিয়াল, এটা লাইভ ওয়্যার, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে গেল। এই শর্ট সার্কিটের ফলে পাখিটা তো মরবেই, তার সঙ্গে এখানে যে হিউজ কারেন্ট ফ্লো করবে এবং হিট তৈরি হবে, তাতে কিন্তু এই ইনসুলেটরটা ক্র্যাক করে যাবে। তার মানে শর্ট সার্কিট কিন্তু একটা বড় কারণ। এই শর্ট সার্কিট থেকে রুখতে গেলে আমাদের পাখিকেও বাঁচাতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইনসুলেটরকেও রক্ষা করতে হবে। এই দুটোর জন্য আমাদের কি করতে হয়, উপরে বার্ড ওয়্যার বসাতে হয়, বা এদের মধ্যে গ্যাপটাকে বাড়াতে হয়, সেই জন্য পিনগুলোকে আরো লম্বা করতে হয়। এইসব অনেক ব্যাপার আছে যে একটা পাখিকে বাঁচানোর জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করা যায়। পাখিকে বাঁচানোর সঙ্গে সঙ্গে আমাদের উদ্দেশ্য ইনসুলেটরটাকেও রক্ষা করা, কারণ এই শর্ট সার্কিট হয়ে গেলে ইনসুলেটরটা ক্র্যাক করে যাবে, এই জায়গাটা ভাবতে হবে। সেই জন্য আমাদের স্পেসিংটাকে বাড়াতে হবে, যাতে লাইভ ওয়্যারের সঙ্গে আর্থিং এর স্পেসিং বা আর্ট পয়েন্টের যে স্পেসিং সেটা যেন সাফিসিয়েন্ট থাকে, যাতে কোনো ফ্ল্যাশিং এভাবে হতে না পারে। আর একটা বিষয় হয়, যেগুলো খুব পলিউটেড এরিয়া, সেখানে এই ইনসুলেটরগুলোর উপরে অনেক ডাস্ট জড়িয়ে যায়, এবং পলিউশনের কারণে এই গ্লেজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ইনসুলেটরের উপরে যে একটা চকচকে ভাব থাকে, সেই গ্লেজটা নষ্ট হয়ে যায়। গ্লেজ নষ্ট হয়ে গেলে কি হয়, তখন এর উপর রাফ সারফেস তৈরি হয়,
রাফ সারফেসে জল জমে, সেই জলে ধুলোবালি জমে, যার ফলে এখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন অফ কি বলবো ডাস্ট তৈরি হয়, যার ফলে তোমার ফ্ল্যাশিং ডিস্টেন্সটা কমে যায়। এটা তো কন্ডাক্টিং, এই যে জল ধুলো বালি কাদা এই যে বলছো তুমি, এটা তো কন্ডাক্টিং, এর মধ্যে অনেক আয়নস আছে, মানে দ্রবীভূত আয়নস, মানে দ্রবীভূত যে সব পার্টিকেল গুলো আছে তারা সব আয়োনাইজ স্টেটে আছে, যার ফলে এই টোটাল ফ্ল্যাশিং ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তার মানে যে জিনিসটা শুকনো ছিল তখন যে ফ্ল্যাশিং ডিস্টেন্সটা তুমি পেয়েছিলে এখন সেটা পাবে না। এর ফলে ইনসুলেটরের ক্র্যাকিং এর বা ফেলিওরের চান্সটা বেড়ে যায়। এই কারণে কি করতে হয়, পলিউশন এরিয়াতে আমরা এগুলোকে মাঝে মাঝে মোছা দরকার, ক্লিন করা দরকার। সেটা করা যায় না বলে ইনসুলেটর ফেলও করে। তুমি হয়তো বলবে যে ডেলি কি এইসব ইনসুলেটর কি মোছা সম্ভব? ডেলি করা দরকার নেই, তুমি একটা পিরিয়ডে একটা এক বছরে একবার করো কি দুবার করো তাতেই হবে, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর পর এইগুলোকে একটু ক্লিন করা দরকার, যেগুলো আমরা করি না, যার ফলে ইনসুলেটর ফেল করে। এই কারণে এখন এই পিন ইনসুলেটর, পোর্সেলিনের যে পিন ইনসুলেটর বা ডিস্ক ইনসুলেটর এগুলোর ব্যবহার ওই হাই পলিউটেড এরিয়াতে আস্তে আস্তে কমে যাচ্ছে। একটু আগেই যেটা তোমাদের বললাম পলিমার ইনসুলেটর বেরিয়েছে, ওই পলিমার ইনসুলেটর গুলো কিন্তু এইসব দিক থেকে অনেক সেফ। সেখানে তুমি যতই পলিউশন হোক আর যাই হোক তুমি সেখানে ব্যবহার করতে পারো সেফলি, কোনো অসুবিধা নেই। সেখানে ফ্ল্যাশিং ডিস্টেন্স কিন্তু এইভাবে ধুলোবালির কারণে কমে। তাহলে সেই জায়গাগুলো আমরা আসবো, কিন্তু আপাতত এটা জেনে রাখো যে পোর্সেলিন ইনসুলেটর আমাদের সিস্টেমে এখনো প্রচুর পরিমাণ ব্যবহৃত হয় এবং বিভিন্ন কারণে ফেল করে। সেই ফেলিওরের চান্স কি কি কারণে হয় সেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে এই জায়গাগুলো তোমরা মন দিয়ে পড়বে এবং পারলে এর উপর একটা নোট তৈরি করে নেবে পরীক্ষার জন্য। এরপরে তোমাদের ইনসুলেটরের যেটা পড়াতে চাইছি আমি, সেটা হলো টেস্টিং অফ ইনসুলেটর। যদিও এটা সিলেবাসে নেই সেই জন্য আমি খুব ডেপথে কিছু যাবো না, কিন্তু তোমাদের আমি বলবো যে টেস্টিং একটা ইনসুলেটরের উপর কি কি টেস্ট করা হয় সেগুলো তোমাদের জাস্ট নাম কটা তো জেনে রাখা উচিত, ডিটেলসটা পরে জানলেও চলবে। আমি জাস্ট তোমাদেরকে একটা ছক করে দিয়েছি, সেই যে ছকটা তোমরা খাতায় একটু লিখে রাখবে যে মূলত ইনসুলেটরের উপর তিনটে টেস্ট হয়। একটাকে বলে ফ্ল্যাশ ওভার টেস্ট, একটাকে বলা হয় পারফরমেন্স টেস্ট, আর একটাকে হলো রুটিন টেস্ট। ফ্ল্যাশ ওভার টেস্টের মধ্যে তিনটে ভাগ আছে। একটা হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সি ড্রাই ফ্ল্যাশ ওভার, মানে এটাকে ড্রাই কন্ডিশন, ইনসুলেটরটাকে ড্রাই রেখে পাওয়ার ফ্রিকোয়েন্সিতেই ভোল্টেজটাকে বাড়িয়ে বাড়িয়ে তোমার এই 50 হার্জি ভোল্টেজটাকে বাড়িয়ে বাড়িয়ে কোন ভোল্টেজে গিয়ে ফ্ল্যাশিংটা হচ্ছে ড্রাই কন্ডিশনে আর ওয়েট কন্ডিশনে আলাদা আলাদাভাবে দুটো ফ্ল্যাশিং মেজার করা হয়। এইটা একটা টেস্টিং হয়। আর একটা হচ্ছে ইম্পালস ফ্রিকোয়েন্সি ওয়েট ফ্ল্যাশ ওভার, এটা সেপারেট টাইপ অফ ফ্ল্যাশ ওভার। তো এই ধরনের তিনটে ফ্ল্যাশ ওভার টেস্ট কিন্তু একটা ইনসুলেটরের উপর করা হয়। এইগুলো কিন্তু সবই তোমার হাই ভোল্টেজ ল্যাবরেটরিতে গিয়ে করতে হয়, কারণ এইগুলো ভোল্টেজ রেঞ্জ যে ভোল্টেজ রেঞ্জ তুমি ইউজ করবে, ধরো 25 কেভি বা 30 কেভি, এটা তুমি নর্মালি তুমি কোথাও পাবে না। সেই জন্য এগুলো স্পেশাল ল্যাব আছে, সেই ল্যাবে গিয়ে এগুলোকে টেস্ট করতে হয়। পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে এই টেস্টগুলো আছে জেনারেলি: পাংচার টেস্ট, পোরোসিটি টেস্ট, টেম্পারেচার সাইকেল টেস্ট, ইলেকট্রোমেকানিক্যাল টেস্ট এবং মেকানিক্যাল টেস্ট। আমি আরেকবার বলে দিই, পারফরমেন্স টেস্টে 5টা ভাগ আছে: পাংচার টেস্ট, পোরোসিটি টেস্ট, টেম্পারেচার সাইকেল টেস্ট, ইলেকট্রোমেকানিক্যাল টেস্ট এবং মেকানিক্যাল টেস্ট। আর রুটিন টেস্টিং এ 3টে আছে: প্রুফ লোড টেস্ট, করোশন টেস্ট এবং হাই ভোল্টেজ টেস্ট। তাহলে এই অনেকগুলো টেস্টিং এর কথা তোমরা জানতে পারলে। 3টে আর 5-এ 8টা, 3-এ 11টা। এই 11টা টেস্টিং একটা ইনসুলেটরের উপর করা হয়। একটা ইনসুলেটরের উপর নয়, একাধিক ইনসুলেটরের উপর করা হয়। ধরো তুমি একটা সাপ্লাই অথরিটি বা কোনো একটা জায়গায় কোম্পানির কাছ থেকে ধরো তুমি 100টা ইনসুলেটর কিনো, তাহলে তুমি সেখান থেকে 5টা বা 10টা ইনসুলেটরকে বেছে নিয়ে তুমি সেইগুলোর উপর এই টেস্টিং গুলো করলে, টেস্টিং এ যদি পাস করে যায় তাহলে বুঝবে তুমি বাকিগুলো ঠিক আছে। মানে অ্যাট র্যান্ডম ওয়েতে তোমাকে ইনসুলেটর চুজ করতে হবে, এই হলো তোমার কাজ। তাহলে এই টেস্টিং গুলোর ডিটেলস আমি এখন যাচ্ছি না, এইগুলো তোমাদের সিলেবাসে নেই। আমি জাস্ট নাম কটা বলে রাখলাম যাতে নামগুলোর সঙ্গে তোমাদের একটা মিনিমাম পরিচিতি থাকে। এরপরে যে জিনিসটা তোমাদের আমি বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ইনসুলেটরের ক্ষেত্রে। তোমরা আগের দিন আমি তোমাদের ডিস্ক ইনসুলেটরের ছবি দেখিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটা আরেকবার দেখবে। যে ডিস্ক ইনসুলেটরে ডিস্কের ভেতরে দেখবে জায়গাটা কিন্তু প্লেন জায়গা নয়, সেখানে কতগুলো এরকম প্যাচ দেওয়ার জায়গা আছে। যেমন ধরো ডিস্ক ইনসুলেটরটা যদি এরকম হয়, আমি একটা ডিস্কের ছবি আঁকছি, ধরো এরকম আয়রন ক্যাপ আছে, এখানে একটা সকেট থাকে, যেমন আয়রন ক্যাপ, এখানে পিন,
এই যে ডিস্ক ইনসুলেটর, তুমি এই জায়গাটা খেয়াল করলে দেখবে এরকম অনেকগুলো প্যাঁচ দেওয়া আছে। তুমি ওই ভিডিওটা একটু খেয়াল করো, সেই ছবিটা দেখলে বুঝতে পারবে এরকম অনেক প্যাঁচ দেওয়া আছে। তুমি বাস্তবে যদি একটা ডিস্ক ইনসুলেটর নিয়ে দেখো তাহলেও দেখতে পাবে যে এরকম অনেক অসংখ্য ভেতরে এরকম প্যাঁচ আছে। পোর্সেলিনের, এগুলো সব পোর্সেলিনের। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে যেটা, যে যখন পিন ইনসুলেটরটাকে ধরো এরকম ঝোলানো হবে, লাইন থেকে ধরো এরকম ঝোলানো হবে, তখন কি হয়, তখন ধরো এখান থেকে যখন তুমি ফ্ল্যাশিংটা মাপবে, মানে ফ্ল্যাশিং ডিস্টেন্সটা তুমি মাপবে, বা ধরো তুমি যদি এখানে একটা জল ফেলো, সেই জলটা কি হবে, জলটা এদিকে আসবে, এদিকে এসে জলটা যদি একদম ওই পিন অব্দি আসতে চায় তাহলে তাকে কি করতে হবে, ওই ভেতরের প্রত্যেকটা প্যাঁচকে এরকম পেরিয়ে পেরিয়ে আসতে হবে, তবে তুমি এখানে এসে পৌঁছবে। তার মানে এখানে এইটা একটা কন্ডাক্টিং পার্ট, কন্ডাক্টিং পার্ট মানে এটার পোটেনশিয়াল 0, আর এইখানে তুমি কন্ডাক্টরটা লাগিয়েছো যার যার পোটেনশিয়াল হচ্ছে V। তাহলে এই দুটো কন্ডাক্টরের মধ্যে এইটা হচ্ছে মিনিমাম শর্টেস্ট পাথ অ্যালং দ্য সারফেস অফ দ্য লাইন, অ্যালং দ্য সারফেস অফ দ্য ইনসুলেটর। এই দুটো কন্ডাক্টরের মধ্যে দ্যাট ইজ দ্য শর্টেস্ট পাথ যেখানে ফ্ল্যাশিং হতে পারে। তাহলে এই এই যে ডিস্টেন্সটা আমি বলছি, এই ডিস্টেন্সটাকে বলা হয় ক্রিপেজ ডিস্টেন্স। এই নামটা তোমরা অনেক সময় শুনে থাকবে এবং পরীক্ষাতেও এটা দেয় যে ডিফাইন ক্রিপেজ ডিস্টেন্স। ক্রিপেজ ডিস্টেন্সের ডেফিনিশন তাহলে কি হবে? ডেফিনিশন হচ্ছে ইট ইজ দ্য shortest distance which separates the two conductors along the surface of the insulator. আমি আবার বলছি, the creepage distance is the shortest distance between the two conductors মানে এইটা আর এইটা, along the surface of the insulator। মানে ইনসুলেটরের সারফেস বরাবর আমরা যদি শর্টেস্ট ডিস্টেন্সটাকে মেজার করি দুটো কন্ডাক্টরের মধ্যে, তাহলে সেইটাকে বলা হয় ক্রিপেজ ডিস্টেন্স। তাহলে ক্রিপেজ ডিস্টেন্সটা তুমি যত বাড়াতে পারবে তত তোমার ফ্ল্যাশিং এর সম্ভাবনাটা কম হবে, ফ্ল্যাশিং ডিস্টেন্সটা তত বেশি হবে। তার মানে ক্রিপেজ ডিস্টেন্সটা তাহলে বুঝতে পেরেছো কেন ইম্পর্টেন্ট। তার মানে কোনো কারণে যদি কোনো কন্ডাক্টিং এরিয়া এখানে তৈরি হয়, তাহলে সেই কন্ডাক্টিং এরিয়াটা যেন দুটো কন্ডাক্টরকে কোনোভাবেই কানেক্ট করতে না পারে, বা কানেক্ট করতে গেলে তাকে অনেকটা পাথ ওভারকাম করতে হয়। সেই জন্য এই ক্রিপেজ ডিস্টেন্সটার একটা আলাদা গুরুত্ব আছে। তার মানে যে ইনসুলেটরের ক্রিপেজ ডিস্টেন্স যত বেশি, সেই ইনসুলেটরটাকে শর্ট হয়ে যাওয়া বা সেখানে ফ্ল্যাশিং হওয়ার সম্ভাবনাটা তত কম। এই জায়গাটা মনে রাখবে। এর সঙ্গে কিন্তু তোমরা ক্লিয়ারেন্স বা অন্য জায়গাগুলোকে গুলিয়ে ফেলো না, কারণ একটা কন্ডাক্টরের সঙ্গে গ্রাউন্ডের যে দূরত্ব সেটাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সেটাও কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স, এবং সেটাও দুটো কন্ডাক্টরের মধ্যে। গ্রাউন্ডকে আমরা একটা কন্ডাক্টর বলেই মনে করি, তাহলে সেটাও দুটো কন্ডাক্টরের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, কিন্তু সেটা কিন্তু ক্রিপেজ ডিস্টেন্স নয়। সেটাকে আমরা কিন্তু অ্যালং দ্য সারফেস অফ দ্য ইনসুলেটর মাপছি না, সেটাকে মাপছি থ্রু এয়ার। তাহলে ক্রিপেজ ডিস্টেন্স আর ক্লিয়ারেন্সের মধ্যে তফাৎটা বুঝতে পারলে? বা ধরো দুটো কন্ডাক্টর আর ফেজ আর ওয়াই ফেজ, তাদের মধ্যেও কিন্তু একটা দূরত্ব আছে, এইটাও কিন্তু তাদের শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য টু কন্ডাক্টরস, কিন্তু এটাকে তুমি ক্রিপেজ ডিস্টেন্স বলতে পারবে না, কারণ এটা কিন্তু অ্যালং দ্য সারফেস অফ দ্য ইনসুলেটর মাপা হচ্ছে, এটা মাপা হচ্ছে থ্রু এয়ার। তাহলে থ্রু এয়ার যেটাকে মাপছো সেটাকে তুমি স্পেসিং বলতে পারো, বা ক্লিয়ারেন্স বলতে পারো, বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাই বলো, সেটা কিন্তু কোনোভাবেই ক্রিপেজ ডিস্টেন্স নয়। ক্রিপেজ ডিস্টেন্সকে মাপতে গেলে তোমাকে থ্রু মানে অ্যালং দ্য সারফেস অফ দ্য ইনসুলেটর তোমাকে মাপতে হবে। তাহলে এই আইডিয়াটা নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে। তাহলে এই জায়গাগুলোকে ভালো করে পড়বে, কারণ এই জায়গাগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর পরের দিন আমি যেটা তোমাদের পড়াবো, যে একটা ইনসুলেটর চেন আছে, সেই ইনসুলেটর চেনে প্রত্যেক ইনসুলেটরের অ্যাক্রসে কি সমান ভোল্টেজ থাকে, নাকি কোথাও বেশি থাকে কোথাও কম থাকে, এই ডিস্ট্রিবিউশন অফ ভোল্টেজটা কেমন হয়, এবং তার কিছু রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেম। এই জায়গাটা কিন্তু ইনসুলেটরের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে একটা চেন অফ ইনসুলেটর কিভাবে ভালোভাবে কাজ করতে পারে, সেখানে কোন ইনসুলেটরের ফেলিওরের চান্সটা ম্যাক্সিমাম, কোন ইনসুলেটরটা অপেক্ষাকৃত সেফ, এই জায়গাগুলো আসতে গেলে তোমাকে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা জানতে হবে, টোটাল চেনের অ্যাক্রসে কোথায় কি ভোল্টেজ আছে, এই জায়গাটা তোমাকে পরিষ্কার হতে হবে। এই খুব ইন্টারেস্টিং এই জায়গাটা আমি বলবো নেক্সট ভিডিওতে আমি এটা আলোচনা করবো, তোমরা খুব মন দিয়ে শুনবে, এবং এর থেকে কিন্তু অনেক নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষাতে আসবে। সেই জন্য আজকে আমি যেটা পড়ালাম মূলত থিওরি পড়ালাম, এরপরে কিন্তু আমি এবার অঙ্কতে ঢুকবো, ইনসুলেটরের অঙ্কতে। আশা করি সেই জায়গাগুলো তোমরা মন দিয়ে শুনবে এবং বাড়িতে পড়বে। তাহলে আজকের ক্লাস এটুকুই থাক, থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের যেগুলো পড়ালাম সেগুলো একটু দেখাতে চাইছি তোমাদের। প্রথমেই দেখো স্যাকেল ইনসুলেটর। আমি পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে স্যাকেল ইনসুলেটর হরাইজন্টালি বা ভার্টিক্যালি দুভাবেই রাখা যেতে পারে, এবং এটা পোর্সেলিনের তৈরি, দেখেই বুঝতে পারছো। এবং এটাকে যখন পোলের সঙ্গে অ্যাটাচ করা হয় তখন একটা ডি ক্ল্যাম্পের সাহায্য নেওয়া হয়।
ডান দিকের ছবিতে ডি ক্ল্যাম্পটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো। এর পরের স্লাইডে দেখো দুটো জিনিস দেখানো হয়েছে। একটা ডেড এন্ডে আমরা স্যাকেল ইনসুলেটর ব্যবহার করেছি, যেখানে টেনসাইল স্ট্রেস বেশি, এবং ডান দিকের ছবিতে একটা পোল দেখানো হয়েছে যেখানে লাইনটা বেন্ড করেছে, সেখানেও স্যাকেল ইনসুলেটর ইউজ হয়েছে। তাহলে মূলত দুটো জায়গায় স্যাকেল ইনসুলেটর ইউজ হয়, এটা পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম। একটা হলো ডেড এন্ডে আর একটা হলো লাইন বেন্ড যেখানে করেছে সেখানে। এবং দুটোই কিন্তু দেখো লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইন। নেক্সট হলো গাই ইনসুলেটর। গাই ইনসুলেটরের টিপিক্যাল স্ট্রাকচারটা লক্ষ্য করো। গাই ইনসুলেটর একদম 4টে ফেস আছে, আমি তোমাদের বলেছিলাম। এবং এখানে তারগুলো কিভাবে পরানো হয়েছে দেখো। 4টে তলে যে হোলসগুলো রয়েছে, সেই হোলসগুলো কিন্তু মুখোমুখি ফেসের মধ্যে রয়েছে, এবং যার ফলে টোটাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে গেছে। উপরের দিকে যে তারটা গেছে সেটা যে দুটো তলের মধ্যে দিয়ে গেছে, নিচের দিকে যে তারটা এসছে সেটা কিন্তু সেই দুটো তলে যায়নি, অন্য দুটো তলের মধ্যে দিয়ে গেছে, পারপেন্ডিকুলার তল, যার ফলে ইনসুলেটরটা স্ট্রেংথ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এখানেও দুটো সাইকেল ইনসুলেটর দেখানো হয়েছে। একটা মাউন্টেড অবস্থায় গাই ওয়্যারের মাঝখানে পরানো আছে, আর একটা ফ্রি অবস্থাতে রাখা আছে। এইখানে তুমি গাই ইনসুলেটরটাকে খুব সুন্দর কাছ থেকে বুঝতে পারছো যে স্ট্রাকচারটা এক্স্যাক্টলি কেমন হয়। এখানে দেখো ফেলিওর অফ ইনসুলেটর দেখানো হয়েছে। বাঁ দিকের ছবিটাতে ইনসুলেটরের পোরাসিটি টেস্ট করার জন্য একটা ইনসুলেটরকে ভাঙা হয়েছে, এবং ভেঙে দেখা হচ্ছে যে সেখানে ভেতরে এয়ার বাবলসগুলো আছে কি। এরকম ইনসুলেটরের আমরা র্যান্ডম টেস্টিং করতে পারি। অনেকগুলো ইনসুলেটর থেকে যে কোনো একটা ইনসুলেটরকে চুজ করে নিয়ে আমরা পোরাসিটি আছে কিনা সেটা র্যান্ডমলি ভেঙে দেখতে পারি। আর ডান দিকের ছবিতে একটা পাংচার দেখানো হয়েছে, একটা ডিস্ক ইনসুলেটরের চেন, সেখানে নিচের দিকের ইনসুলেটরগুলো পাংচার করে একটা দিক পুরো চলে গেছে, ভেঙে গেছে। উপরের দিকের ইনসুলেটরগুলো কিছুটা অক্ষত আছে। পাংচার কেমন হয় বা রাপচার কেমন হয় সেটা একটা আইডিয়া তোমরা এখান থেকে পাচ্ছ। এখানে একটা তোমাদের ইউআরএল আমি দিয়ে দিয়েছি। এই ইউআরএলটা তোমরা নেটে পেস্ট করে দেখতে পারো, যে এখানে টেস্টিং অফ ইনসুলেটরটা খুব সুন্দর দেখানো হয়েছে। আমি এই ভিডিওটা এখানে ট্যাগ করতে পারতাম, কিন্তু কপিরাইট অ্যাক্টের জন্য সেটা করা যায়নি। তোমরা এই ইউআরএলটা অনলাইনে দিয়ে টেস্টিং অফ ইনসুলেটর কীভাবে করে, হাই ভোল্টেজের টেস্ট কীভাবে করে, ওয়েট টেস্ট, ড্রাই টেস্ট, এগুলো এই ভিডিওটাতে খুব সুন্দর দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। জাস্ট এখান থেকে কপি করবে ইউআরএলটা, দিয়ে পেস্ট করবে মেনু বারে, তারপর এন্টার দিলেই চলে আসবে। এখানে দেখো ক্রিপেজ এবং ক্লিয়ারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এক্স্যাক্টলি কী সেটা বোঝানো হয়েছে একটা সুন্দর ছবি দিয়ে। নিচের বাঁ দিকের যে ছবিটা, সেখানে দেখো ওই লাল কালি দিয়ে বোঝানো হয়েছে ক্রিপেজ ডিস্টেন্সটা কী। তার মানে ইনসুলেটরের সারফেস বরাবর যে ডিস্টেন্সটা মাপা হচ্ছে, ওই উপরের যে দণ্ডের মতো উঠে আছে ওইগুলো কন্ডাক্টর। ওই কন্ডাক্টরগুলোর মধ্যে যদি থ্রু এয়ার তুমি শর্টেস্ট ডিস্টেন্সটা মেজার করো, তাহলে দ্যাট ইজ ক্লিয়ারেন্স। আর যদি ইনসুলেটরের গা বরাবর তুমি ব্যাপারটাকে মাপো, তাহলে দ্যাট ইজ ক্রিপেজ। এবং ক্রিপেজ ডিস্টেন্সটা বাড়ানোর জন্য এখানে আমি আবার ডিস্ক ইনসুলেটরটা দেখিয়েছি। ভেতরে দেখো কীরকম প্যাচ দেওয়া পোর্সেলিনের অংশ আছে, ওটা কিন্তু প্লেন নয়, ওটা ওই ক্রিপেজ ডিস্টেন্সটা বাড়ানোর জন্যই কিন্তু ওরকম স্ট্রাকচার করা হয়েছে। এবং ডান দিকের ছবিতে পিন ইনসুলেটরে ওই যে রেন সেটগুলো ভিতর দিকে ঢুকে গেছে, এবং আমি লাল কালি দিয়ে দেখিয়েছি যে ক্রিপেজ ডিস্টেন্সটা কীভাবে মেজার করা হয়। আমি বান্ডেল কন্ডাক্টর তোমাদের পড়িয়েছিলাম, এই সুযোগে তোমাদের বান্ডেল কন্ডাক্টরের একটা ছবি দেখাতে চাইছি। বান্ডেল কন্ডাক্টর 2, 3 বা 4টে কন্ডাক্টর নিয়ে একটা ফেজেই কিন্তু এরা অবস্থিত। প্রথম ছবিটাতে দুটো কন্ডাক্টর দেখানো হয়েছে, এবং তারা দুটো কন্ডাক্টর যে অংশটা তারা নিজেদের মধ্যে যুক্ত আছে ওইটাকে স্পেসার বলে।
সেরকম ডান দিকের ছবিতে 3টে কন্ডাক্টর, নিচের ছবিটাতে 4টে কন্ডাক্টর। স্পেসারের স্ট্রাকচারগুলো কীরকমভাবে চেঞ্জ হয়েছে লক্ষ্য করো। নাম্বার অফ কন্ডাক্টর যত বেড়েছে সেই অনুযায়ী স্পেসারগুলো পাল্টে গেছে, এবং এটা ম্যাক্সিমাম 8টা কন্ডাক্টর পর্যন্ত হতে পারে, মানে একটা ফেজে 8টা। ভাবতে পারছো কি বিশাল একটা ব্যাপার হবে। এখানে একটা 8টা কন্ডাক্টরের স্পেসার দিয়ে ছবি দেখানো হয়েছে। আমাদের দেশে এই ধরনের লাইন কম আছে, এগুলো খুবই হাই ভোল্টেজ লাইন, জেনারেলি 1000 কেভির ওপরে যে লাইনগুলো 1200 কেভি বা 1400 কেভি এই রেঞ্জে এই ধরনের দেখা যায়। 8টা কন্ডাক্টর একটা ফেজে।